সরি নীলা, প্রেম আমি বিয়ে করার জন্য করিনি। আরও যদি হয় তোমার মতো মেয়ে, বিয়ের তো প্রশ্নই ওঠে না। ফোনের ওপাশ থেকে মুহূর্তে নীলার বিস্মিত স্বর ভেসে এলো। মানে কি? বিয়ে করবে না মানে কি? আর আমার মতো মেয়ে বলতে কি বোঝালে তুমি? কি বোঝালাম সে আমার থেকে তুমি ভালো জানবে। ডাল থেকে মগডালে লাফ দিতে তোমার তো জুরি নেই। নীলা চেঁচিয়ে উঠল। মুখ সামলে কথা বলো আরিয়ান। তুমি কি আমার সঙ্গে ইয়ার্কি করছো? বিয়ে না করলে প্রপোজ কেন করেছিলে? তোমাকে ছোট্ট একটা শিক্ষা দেওয়ার জন্য। শিক্ষা দেওয়া শেষ, তাই গুড বাই। নীলা আর কিছু বলার সুযোগ পেল না। আরিয়ান খট করে লাইন কাটল। মেজাজ চটে গেছে পুরো। এই মেয়েকে 2 সপ্তাহ যে কী কষ্টে সহ্য করেছে। ফোন পকেটে ভরে পিছনে ঘুরতেও পারল না। এর মধ্যে 3টে ছেলে এক প্রকার দৌড়ে এসে দাঁড়ালো ওর সামনে। এক একজনের চেহারা দেখে ভুরু কুঁচকালো আরিয়ান। 3জন বুকে হাত দিয়ে হাঁপানোর মতো শ্বাস টানল। আরিয়ান মোটা কণ্ঠে শুধালো, কি হয়েছে? ভৌমিক হাউ হুতাশ করে বলল, সর্বনাশ হয়ে গেছে ভাই। কি? অলোক থামিয়ে দিল ওকে। তুই চুপ কর, আমি বলছি। ভাই ভাই, হেলালরে এক মাইয়া থাপ্পড় মারছে। আরিয়ান অবাক হয়ে হেলালের দিকে তাকালো। চুপসানো চেহারায় দাঁড়িয়ে ছেলেটা। আরিয়ানের চোখ ছোট করে শুধালো, চর মেনেছে কেন? কি করেছিস তুই? হেলাল ধরফর করে গলায় চিমটি মেরে বলল, আল্লাহর কসম ভাই, আমি কিছু করি নাই। ওই মাইয়া কোনো কারণ ছাড়াই থাপ্পড়টা দিল। কারণ ছাড়া কোনো মেয়ে চর মারে না। নিশ্চয়ই তুই কিছু একটা করেছিস। হেলালের চেহারা কাঁদো হয়ে আসে এবার। ভাই সত্যি বলছি, কিচ্ছু করি নাই। বাকিরা তাল মেলালো। হ্যাঁ ভাই, ও কিছু করে নাই, আমরা ওর সাথেই ছিলাম। কি হয়েছিল? অলোক উদ্বেগ নিয়ে বলল, ভাই আমরা 3জন আর আরও কয়েকটা মিলে আড্ডা দিচ্ছিলাম গেটের কাছে। হঠাৎ একটা লাল গাড়ি আইসা দাঁড়াইল। একটু পর এক মাইয়া নামলো। কি যে সুন্দর ভাই, বুঝাইতে পারুম না। আরিয়ানের তপ্ত দৃষ্টি দেখতেই অলোকের কথা আটকে যায়। মাথা নিচু করে ফেলল সে। আরিয়ান কটমট করে বলল, তোদেরকে একটা নয় 100টা চর মারা উচিত। আবার বিচার এনেছিস আমার কাছে? সাহস বেড়েছে অনেক, তাই না? চুপসে গেল ওরা। ভৌমিক আস্তে করে বলল, ভাই ওর কথা বাদ দেন, আমার কথাটা একটু শোনেন, বাকিটা আমি কইতাছি। ভাই মাইয়া সুন্দর ছিল এইটা ঠিক, কিন্তু কথা হইল মাইয়া গাড়ি থেকে নামলো। এরপর 2 পা হাঁটার পরই হঠাৎ স্লিপ খাইয়া পড়িয়া গেল। এটা দেখে কি কেউ হাসি আটকাইতে পারে ভাই বলো? পারে না, আমরাও পারি নাই। এইটাই আমাকে অপরাধ। ওই মাইয়া আইসায় হেলালের পাইল সামনে আর ঠাস করে থাপ্পড় মেরে চলে গেল। অলোক মাঝখানে ফোরন কেটে বলল, যাওয়ার আগে যে রাস্কেল কইল ওইটা ক। হ ভাই, আমাকে রাস্কেল বইলেও গালি দিছে। এখন আপনিই কন, এইখানে আমাকে দোষ কই? এইটা আমাদের প্রেস্টিজ ইস্যু। হেলালের থাপ্পড় মারা মানে আমাকে মারা। আপনি কিছু করবেন না ভাই, আপনি তো আমাকে সব। আরিয়ান এমনিতেই তেতে ছিল নীলার প্রতি। এটুকু শুনে 16 কলা পূর্ণ হলো যেন। কোন ইয়ারের মেয়ে? ফার্স্ট ইয়ার মনে হয়। আজকেই প্রথম দেখলাম। হেলালের জবাব। আরিয়ান মুখ শক্ত করে তারপর বলল, চল। 3জনের চেহারা চকচক করে উঠল। এবার একটা সঠিক হেস্তনেস্ত হবে। হৈ হৈ করে পিছু নিল আরিয়ানের। বিশাল ভার্সিটি, একটা বিরাট মাঠ ঘিরে ভবনগুলি দাঁড়িয়ে। সংখ্যাতীত শিক্ষার্থী এখানে। আর এই বড় একটা শিক্ষা প্রতিষ্ঠানের ভিপি হলো আরিয়ান জুবায়ের। রাজনীতির সঙ্গে রোমিও খেতাবেও শীর্ষ সে। পড়াশোনায় আরিয়ান যতটাই বাজে, বুদ্ধি বিবেচনার জনপ্রিয়তায় ততটাই এগিয়ে। আরিয়ানকে কোথাও যেতে দেখে রাসেল এগিয়ে এলো। মাত্রই ভার্সিটি পৌঁছেছে সে। কিরে, কোথায় যাচ্ছিস? এলেই বুঝবি। আরিয়ানের মুখভঙ্গি দেখে রাসেল কিছুই বুঝল না। সে তাকালো ভৌমিকদের দিকে। তাদের ঠোঁটে মিটিমিটি হাসি। আরিয়ান যেতে যেতে পথে আরও 2জন যোগ হলো দলে। সবাই একজোট হয়ে পৌঁছালো ভার্সিটির একদম কোনার অংশে। ক্লাস তখনও শুরু হয়নি। মাঠে ঘিরে আড্ডা দিচ্ছে সবাই। আরিয়ান অলোকের দিকে চেয়ে শোধালো, কোথায়? ওরা চোখ দিয়ে চারপাশে খুঁজল। ভৌমিক খুঁজে পেল সবার আগে। আঙ্গুল ইশারা করে দেখালো, ওই তো ভাই, ওইখানে। রাসেল বুঝতে পারছে না এরা কাকে খুঁজছে। ভৌমিকের ইশারা অনুযায়ী তাকালে 3টি মেয়েকে দেখা যায়। গল্পে সবাই ব্যস্ত। 2জনের চেহারা স্পষ্ট, অন্যজন পিঠ ফিরিয়ে বসে আছে।
আরিয়ান লম্বা পায়ে এগো সেদিক। একটু কাছে আসতেই শোনা গেল মেয়েগুলোর হাসির শব্দ। আরিয়ান পকেটে হাত গুজে দাঁড়িয়ে, এক্সকিউজ মি। হাসির শব্দ তৎক্ষণাৎ থামে। তিনজন একযোগে ফিরে চায়। আরিয়ান প্রশ্ন সমেত হেলালের দিকে দেখল। নীরবে জানতে চাইল, কোনটা? হেলাল নিচু স্বরে বলল, নীল চুড়িদার। আরিয়ান ফিরল আবার। বাকি দুজনকে ছাপিয়ে নীল জামার মেয়েটিকে বলল, এই যে আপনি, এদিকে আসুন। মেয়েটি নির্দ্বিধায় বলে ওঠে, জি। কোন ইয়ার? আরিয়ান শান্ত স্বর, তীক্ষ্ণ চোখ। ফার্স্ট ইয়ার। আরিয়ান সোজাসাপটা শুধালো, তুমি হেলালকে চর মেরেছ? কে হেলাল? হেলাল পেছন থেকে এক প্রকার লাফিয়ে সামনে এসে বলল, আমি হেলাল। তুমি আমাকে চর মারোনি তখন? মেয়েটির চোখ মুখ অমনি শক্ত হয়। নির্ভীক কণ্ঠে বলল, হ্যাঁ মেরেছি তো। সকলের চোখ বেরিয়ে এলো। উদ্বেগ নিয়ে আরিয়ানের দিকে তাকালো হেলাল। দেখলেন ভাই, আপনার সামনে বলল আমাকে মেরেছে। দেখলেন আপনি? মেয়েটি আরিয়ানের দিকে তাকায়। তার চোখের ভাষা ধারালো। সে তার আপাদমস্তক দেখে বলল, ওনার সামনে বলার মধ্যে বিশেষ কি আছে? কে উনি? বাঘ না ভাল্লুক? অলোক খেকিয়ে উঠল, এই মেয়ে, তুমি আস্ত একটা বেয়াদব। সিনিয়রদের গালে চর মারো, আবার মুখে মুখে তর্ক। জানো উনি কে? উনি আমাদের কলেজের ভিপি। তো আমি কি করতে পারি? মেয়েটি নিরুদ্বেগ, অথচ ভিপি শব্দটা শুনেই ভীতু হয়ে এলো বাকি দুজন। একে অন্যের মুখ দেখল। পুরো ঘটনাটা এতক্ষণ মাথার ওপর দিয়ে গেলেও এবার বুঝল রাসেল। হেলাল মেয়েটির হাতে মার খেয়েছে, আর আরিয়ান এসেছে বিচার করতে। এই বিচার কার্য কতদূর কি গড়াবে কে জানে। রাসেল মেয়েটির পা থেকে মাথা অবধি পর্যবেক্ষণ করল। না, দেখতে সুন্দরী। সে নম্র কণ্ঠে শুধালো, নাম কি তোমার? মেয়েটির চোখ তার দিকে পড়ল তখন। হা করার আগেই আরিয়ান কথা কেড়ে নেয়, নাম যাই হোক, এই মেয়ের সাহস কি করে হলো একজন সিনিয়রের গালে চর মারার? মেয়েটি বোঝানোর ভঙ্গিতে বলল, দেখুন, আমি এমনি এমনি চর। ভৌমিক কথাটা কেড়ে নিয়ে বলল, হ, এমনি এমনি চর মেরেছ। আমরা তো ছিলাম ওখানে, আমরা সাক্ষী। মেয়েটি চেতে গেল। ফর্সা নাকের ডকাটা লাল হয়ে রাগে। ছিলেন? আর তাই চর শুধু ওনাকে নয়, আপনাদেরও মারা উচিত ছিল, কারণ আপনারা। সরি বলো। মেয়েটির কথা আটকে যায়। নিশ্চিত হতে শুধালো, কি? আরিয়ান ফের বলল, সে সরি টু হিম। মেয়েটি মুখের ওপর বলল, কখনো না, আমি কোনো অন্যায় করিনি যে সরি বলবো। পাশে দাঁড়ানো দুজন মেয়ের মুখ ভয় ছোট হয়ে আছে। এত বড় ভার্সিটির ভিপি কত মারাত্মক হতে পারে কে জানে। আর এই মেয়ে কিনা তর্ক করছে। একজন মিনমিন করে বলল, সোয়া, কথা বাড়াস না, সরিটা বলে দিলেই তো মিটে যায়। আমি কোনো ভুল করিনি, আমি সরি বলবো না। সোয়ার দৃঢ় কণ্ঠ। আরিয়ানের মেজাজ সেই থেকে খারাপ। এই পুচকে মেয়ের বেয়াদবি তো তরতর করে বাড়ছে। পকেট থেকে হাত বের করে বুকের সাথে বাঁধল সে। ভুরু নাচালো। তাহলে তোমার নাম সোয়া? হ্যাঁ। সোয়া এই মুহূর্তে হেলালকে সরি বলবে। না, শুধু হেলাল নয়, ভৌমিক, অলোক, এদের দুজনকে বলবে। না হলে? সোয়াও পাল্টা বুকে হাত গুজে দাঁড়ালো। ভুরু নাচিয়ে বলল, না হলে কি? আরিয়ান ভনিতাহীন জবাব দেয়, না হলে ঠিক যেই চর হেলালকে মেরেছ, ঠিক সেই চরটা তোমার গালে পড়বে। চর কপাল টান টান হয়ে এলো। বিহ্বল হয়ে বলল, আপনার একটা মেয়ের গায়ে হাত তুলবেন কেন? মেয়েরা চর মারলে দোষ নেই, ছেলেরা মারলে দোষ। রাসেল আরিয়ানের কাঁধে হাত রাখল। এই আরিয়ান, এসব কি বলছিস? মেয়েটা, তুই চুপ কর। আরিয়ানের কড়া কণ্ঠ, দৃষ্টি তখনও সোয়াতে। রাসেল চুপ করে যায়। সরি বলো। সোয়া রেগে আগুন হয়ে বলল, বললাম তো বলবো না। ভার্সিটির সবার চোখ তখন সেদিকে। আরিয়ানকে দেখে আরও ছেলেরা এসে দাঁড়িয়েছে। এত এত মানুষের সামনে আরিয়ান শক্ত কণ্ঠে শুধালো, বলবে না? সোয়াও মুখের ওপর বলল না। সঙ্গে সঙ্গে আরিয়ান ঠাস করে একটা চর বসালো। সোয়ার কান মাথা ঝিম মেরে উঠল তাতে। নরম গালে বসে গেল আঙুলের ছাপ। আশেপাশে সমস্ত কোলাহল থেমে গেল সহসা। সোয়া স্তব্ধ বিমূঢ়। তার পাশের মেয়ে দুটো ভয়ে মুখ চেপে ধরল। সোয়ার অবাক দৃষ্টিতে সামনে আরিয়ান আঙুল উঁচিয়ে শাসালো। পরের বার আরিয়ান জুবাইরের সাথে তর্ক করার আগে এই চরটার কথা মাথায় রাখবে। দু আঙ্গুলের মেয়ে হয়ে আমার মুখের ওপর কথা বলে,
বুক পকেট থেকে সানগ্লাস বের করে চোখে পড়ল সে। বাকিদের উদ্দেশ্যে বলল, চল। ভৌমিক, হেলাল, অলোক আনন্দে হাঁসফাঁস করে ওঠে। আরিয়ানের সামনে ব্যর্থ হলো প্রকাশে। বিজয়ের আনন্দে অপরের হাত ধরল শুধু। সোয়ার দিক চেয়ে ক্রূর হাসল, যার অর্থ কেমন লাগছে এখন। আরিয়ান গটগট করে চলে যায়। ধীরে ধীরে ক্ষণিকের জটলা কমে আসে। যেতে যেতে প্রত্যেকে সোয়ার দিকে নিক্ষেপ করে উপহাসের দৃষ্টি। সোয়া তখনও গালে হাত দিয়ে দাঁড়িয়ে। জীবনে কখনো কোনোদিন কারোর হাতে মার না খাওয়া মেয়েটা আজ একটা অপরিচিত ছেলের চর খেয়েছে। সোয়ার এক চোখ বেয়ে লাইন দিয়ে জল গড়ালো। নাকের পাটা ফেটে উঠল। ভেজা ঠোঁট কেঁপে ওঠে অপমানে, আক্রোশে। মেয়ে দুটো দুপাশ থেকে তার কাছে এসে দাঁড়ালো। ঠায় দাঁড়ানো সোয়াকে স্পর্শ করা মাত্রই জ্বলে উঠল সে। কিরমির করে বলল, এই ছেলে আমাকে মারলো, আমাকে! এর শোধ যদি আমি না তুলেছি। আমার নাম আরোহী জামান, সোয়া নয়। এটা ঠিক কি হলো? আরিয়ান ক্যানে চুমুক বসিয়ে বলল, কোনটা? রাসেল মুখ কালো করে বলল, সবার সামনে একটা মেয়ের গায়ে হাত তুললি? আরিয়ানের খাওয়া তত্র থেমে যায়। আর ওই মেয়ে যে আমার সাথে তর্ক করলো, আমার দলের ছেলের গায়ে হাত তুললো, তার বেলা? মেয়েটা ভালো ঘরের মেয়ে, গাড়ি করে এসেছে শুনলাম। একটু না, অনেক ভালো। আর তাই এত অহংকারী। টিট ফর ট্যাট এসব প্রবাদ ওদের জন্য উপযুক্ত, রাসেল বলল। যাই হোক, শুধু শুধু কেন মারবে ওদের? নিশ্চয়ই ওরা কিছু করেনি, আমাকে বলেছে সব। ওরা যে সত্যি বলল তার কি মানে? আরিয়ান কপাল কুঁচকালো। তুই ওই মেয়ের হয়ে কথা বলছিস কেন? মেয়ে দেখলে লাইন মারা শুরু। রাসেল ভ্রু উল্টালো। রোমিও উপাধি পেলি তুই, আর লাইন মারার কথা বলছিস আমায়? রাসেলের কথা শেষ না হতেই আরিয়ানের ফোন বাজলো। বাইক থেকে লাফিয়ে নেমে সোজা হয়ে দাঁড়ালো সে। স্ক্রিনে নীলা লেখা দেখেই ভাঁজে পড়ল কপালে। রাসেল জিজ্ঞেস করলো, কে? নীলা, মনিরের এক্স? আরিয়ানের কণ্ঠে বিরক্তি। সে হাত উঁচু করে হেলালকে ডাকল। দূরে দাঁড়িয়ে ক্রাম খেলছিল সে। ডাক শুনে দ্রুত এসে বলল, হ্যাঁ ভাই। আরিয়ান চিকন চোখে তাকিয়ে হেলালের চেহারা ঝলমলে। অন্য দিনের তুলনায় একটু বেশি যা? আরিয়ান প্রশ্ন করল। বিচার নিয়ে খুশি? হেলাল তুষ্ট কণ্ঠে বলল, খুবই। আরিয়ান ওর হাতের মুঠোয় ফোনটা ধরিয়ে দিল নিজের। নে, ওই মেয়েটা মনে করে এ মেয়েকে গালাগালি দে, যত ইচ্ছে যা ইচ্ছে। হেলাল বুঝতে না পেরে টুপটুপ পাতা ফেলল চোখের। কে এইটা ভাই? এত শোনার কি দরকার? যা বলছি কর। যা, গালির স্টক শেষ হলে ফোন নিয়ে আসবি। আরিয়ানের গম্ভীর স্বর। হেলাল আর প্রশ্ন করার সাহস পেল না, মাথা নেড়ে চলে গেল। আরিয়ান রাসেল সেদিক থেকে চোখ ফেরায়। রাসেল দুই হাত জড়ো করে প্রণাম করার ভঙ্গি করে বলল, একটু আশীর্বাদ করুন গুরুদেব। আপনার শীর্ষ হয়েও আজও কিছু শিখতে পারলাম না। আরিয়ান হাসল, সূক্ষ্ম হাসি। অন্য পকেট থেকে বার করলো তার দ্বিতীয় ফোন। রাসেলের হাতে ধরিয়ে দিয়ে বলল, গ্যালারিতে গিয়ে সব স্ক্রিনশট মনিরের ফোনে পাঠিয়ে দিবি। সাথে বলবি, আরিয়ান কখনো বাজিতে হারে না। আরিয়ান বাইকে উঠে বসতেই রাসেল উদ্বেগ নিয়ে বলল, এখন কোথায় যাচ্ছিস? আরিয়ান হাত ঘড়ি দেখল। এক্সট্রা ক্লাস আছে। এক্সট্রা ক্লাস? কোথায়? কোন সাবজেক্ট? আরিয়ান ঠোঁট বাঁকালো। বোটানিক্যাল কেমিস্ট্রি, গার্ডেন সাবজেক্ট। রাসেলের ভ্রুকুঞ্জের মিলিয়ে গেল অমনি। মাথা নেড়ে দেখল আরিয়ানের প্রস্থান। বিড়বিড় করে বলল, এই শালার ভালো হবে না। সোয়া বাড়ি ফিরল দুপুরে। রাগে ক্ষোভে ক্লাস অবধি করেনি। অসময়ে ওকে দেখে রুবি অবাক হয়ে বলল, কিরে এত তাড়াতাড়ি এলি? তোকে তো তোর ভাইয়ের আনতে যাওয়ার কথা ছিল। সোয়া কথা বলল না। ধপ করে পাশে বসলো তার। সামনে চলা টেলিভিশন রিমোট চেপে বন্ধ করলো প্রথমে। রুবির নেত্রযুগল শুরু হয়ে আসে। সোয়া রেগে গেলেই চোখ মুখ রক্তাভ হয়ে ওঠে, এখনও তাই, কিন্তু কার ওপর চেতে গেল। কি হয়েছে সোয়া? আমার মাথায় পানি ঢালো ভাবি। যাও, বালতি আর মগ নিয়ে এসো। সোয়ার জোড়া জোড়া কণ্ঠ। রুবি কপাল কুঁচকে বলল, ওমা কেন? শরীর খারাপ লাগছে নাকি? না, এত প্রশ্ন করো না, যাও পানি আনো। আমার মাথা ভীষণ গরম, ঠান্ডা করা দরকার। রুবি মুখ ফুলিয়ে শ্বাস ফেলল। মাথা নেড়ে কাজের মেয়েটাকে সোয়ার হুকুম মতো সব দিতে বলল। সোয়ার টি টেবিলের ওপর পা দুটো মেলে দিয়েছে। মাথাটা হেলালো সোফার হাতলে। রুবি মাথায় পানি ঢাললো বেশ কমক।
সোয়ার ঝুঁটি বাঁধা চুল চুইয়ে চুইয়ে আবার বালতিতে গড়ালো সেসব। হঠাৎ উঠে দাঁড়ালো সে, অস্থির চিত্তে বলল, হবে না, এতে কিচ্ছু হবে না, যাও ভাবি, ফ্রিজ থেকে বরফ এনে এই পানির মধ্যে ভিজিয়ে দাও। রুবি কোমরে হাত দিয়ে বলল, কী হয়েছে একটু বলবি আমায়? এসে থেকে এরকম করছিস কেন? গরম লাগলে এসি বাড়িয়ে দেই। সোয়া দুই প্রান্তে মাথা নাড়ালো, এসিতে চলবে না, আমার ভয়ানক রাগ লাগছে, কাউকে জ্বালিয়ে দিতে ইচ্ছে করছে। শেষ কথাগুলো চিবিয়ে বলল। চিকন চোখে রুবির দিকে চেয়ে বলল, তোমাকে জ্বালাবো নাকি? চুলা তো জ্বলছে। রুবি দুই হাত উঁচু করে বলল, না বাবা, দরকার নেই, আমি আপনার বরফ আনছি, দাঁড়ান। বালতিতে ফ্রিজের সব বরফের টুকরো ডোবানো হয়, কিছু বরফ পুটলিতে বেঁধে মাথায় ধরল সোয়া। রুবিকে বলল, শোনো ভাবি, আজ আমার জন্য চিলি চিকেন বানাতে বলবে, আর তাতে এত ঝাল দেবে, এত ঝাল দেবে যেন খাবারের চেহারা দেখলেই আবার নাক মুখ দিয়ে মানে সর্দি বের হয়। রুবি ঘাড় দোলালো, বলল, আচ্ছা বলে দেবো আমি। তা তোর মাথায় কি আরও পানি ঢালো নাকি এতেই হবে? ঢালো ঢালো, থেমো না। খন্দকার বাড়ির মালিকের আগমন ঘটল তখন। স্যুটকোট পরিহিত সুদর্শন ইমরান প্রতাপ সমেত পা রাখল চৌকাঠে। সোয়ার তখন চোখ বোঝা, মাথায় মনোযোগ দিয়ে পানি ঢালছে রুবি। ইমরান থামল, পরপর উদ্বিগ্ন কণ্ঠে বলল, কি হয়েছে? হঠাৎ পুরুষালী স্বর চমকে দিল রুবিকে। স্বামীকে দেখেই গুটিয়ে গেল দেহ। সোয়া তৎক্ষণাৎ চোখ মেলল, ভাইকে দেখেই ছটফট করে উঠল। ভাইয়া তুমি এসেছ? জানো আজ কি হয়েছে? ইমরানের বিলাতি নয়ন প্রথমেই বর্তালো সোয়ার গালের দাগে। মৃদু আর্তনাদ করে বলল, এ কি, গালের এই অবস্থা কেন আরোহী? কি হয়েছে? সোয়া উদ্বেগ সমেত হাঁ করে, সহসা কিছু না ভেবে থেমে যায়। আবার ভাবল, না, এক ছেলে আমার চর মেরেছে, এটা ভাইয়াকে বলা যাবে না। এমনিতে অর্ধেক মান সম্মান খুইয়েছি, ভাইয়া শুনলে আরও যাবে। তাছাড়া আমি নিজেই যথেষ্ট এটা মেটাতে। মশা মারতে কামানের কি দরকার? কি হয়েছে আরুই? ইমরানের ব্যগ্র স্বর। বোনের উপর সামান্য আঁচ তার হৃদয়ে ঝড় বওয়াতে সক্ষম। সোয়া চমৎকার হেসে বলল, কিছু হয়নি ভাইয়া, মশা কামড়েছিল তাই লাল হয়ে গেছে হয়তো। এই বাড়িতে মশা কি করে এলো? বাদ দাও না ভাইয়া, তুমি কি আমায় ফোন করেছিলে? করেছিলাম তো, তোমার ভার্সিটিতেও গিয়েছিলাম, তোমার বন্ধুরা জানালো তুমি বাড়ি চলে এসেছ। সোয়া চোখ বড় বড় করে বলল, ওরা আর কিছু বলেছে তোমায়? হ্যাঁ, বলল তোমার শরীর খারাপ লাগছিল তাই চলে এসেছ। ও। সোয়া স্বস্তির শ্বাস ফেলল। ইমরান চিন্তিত কণ্ঠে বলল, তোমার কি জ্বর এসেছে? প্রশ্নের সঙ্গে সোয়ার কপালে গলায় হাত রাখল ইমরান। সোয়া মৃদু হেসে বলল, ভাইয়া আমার তেমন কিছুই হয়নি, সকালে খেয়ে যায়নি তো তাই একটু। এটুকু শুনে চোখ কুঁচকায় ইমরান। খেয়ে যাওনি মানে? ও খায়নি কেন রুবি? নাস্তা দাওনি ওকে? এতক্ষণ নীরব দর্শক রুবি মেরুদণ্ড সোজা করে দাঁড়ালো। এবার বলতে নিল, আমি তো। সোয়া মাঝপথে থামিয়ে দিয়ে বলল, ভাইয়া প্লিজ, ভাবিকে এর মধ্যে টানছ কেন? আমার লেট হয়ে গেছিল বলে আমি খাইনি। উফ। তারপর রুবিকে বলল, ভাবি তুমি যাও, যা বললাম বুয়াকে বলো গিয়ে। রুবি শেষবার স্বামীর দিকে তাকায়, বিভ্রান্ত ভীতু সেই চোখ নরম পায়ে চলে গেল। এরপর ইমরান শান্ত নজরে দেখল তা। শ্বাস ফেলে সোফায় বসে সোয়াকেও বসতে বলল পাশে। সোয়া বসল না। ভাইয়ের সাথে গল্প জুড়লেই তার মন ভালো হবে, রাগ উবে যাবে। এমনিতেই সে রাগ ধরে রাখতে পারে না, আর এখন যেটা সব থেকে বেশি দরকার। তাই অজুহাত দিল, আমি ফ্রেশ হয়ে আসি। কাজের মেয়েটি খাবারে প্রচুর ঝাল দিয়েছে, যা শুধু সোয়াই খাবে। আর এতেই সোয়ার নাক চোখ দিয়ে লাইন বেয়ে জল বেয়ে গড়াচ্ছে। তিনটি টিস্যু বক্স শেষ হলো পলকে। সোয়া হিসহিস করছিল ঝালে, অথচ এক ফোঁটা পানিও ধরল না। রুবি দীর্ঘশ্বাস ফেলে এসব দেখে। ভাগ্যিস ইমরান নেই, না হলে খবর ছিল তার। বোনের জেদ হোক যাই হোক, দিন শেষে সেই অপরাধী। অথচ সময় গেলে সোয়ার অবস্থা আরও খারাপ হলো। তীব্র পেট ব্যথায় নুয়ে পড়ল। টের পাচ্ছে কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। টেবিলের উপরেই নেতিয়ে পড়ল সে। রুবি আটকে ওঠে, ভাবল জ্ঞান হারিয়েছেও। দিশা না পেয়ে ছুটে গেল বাড়ির বাইরে, দারোয়ানকে ডাক্তার আনতে পাঠালো। অথচ উদ্বিগ্ন পায়ে ভেতরে এসে হোঁচট খেল। সোয়া দিব্যি হেঁটে হেঁটে ঘরে যাচ্ছে নিজের। রুবি বিস্ময় হয়ে বলল, তুই ঠিক আছিস?
সোয়া অন্ধকার দেখছিল চোখে, অথচ মেকি নিরুদ্বেগ ভাব নিয়ে বলল, ওই রকম একটা ভয়ানক ব্যাপার সহ্য করতে পারলাম, আর এটা তো কোনো ব্যাপার। রুবি বোঝেনি, তবে তব দেখে তাকিয়ে রইল সে। এই তো একটু আগেই মেয়েটা ঝাল খেয়ে কেমন করলো, এখন এমন হেলেদুলে চলল কি করে। রুবির চোখ গেল চিলি চিকেনের বাটির ওপর। সোয়া প্রায় 3/2 খেয়ে ফেলেছে। এক টুকরো চিকেন তুলে মুখে দিল সে। মুহূর্তে জিভ জ্বলে উঠল যেন। রুবির চেহারা ফ্যাকাশে হয়ে আসে। দৌড়ে বেসিনে গিয়ে থু দিয়ে ফেলে দিল সব। ঢকঢক করে পানি খেলো কয়েক গ্লাস। সোয়ার যাওয়ার দিকে ফ্যালফ্যাল করে চেয়ে থাকলো কিছুক্ষণ। এত ঝাল, তবু এই মেয়ে এত শান্ত। চলো না সেলফি তুলি। না, তুমি কখনোই আমার সাথে ছবি তুলতে চাও না আরিয়ান। কেন? আরিয়ান অমায়িক হেসে বলল, মিম, যেখানে আমি পুরোটাই তোমার, সেখানে ছবি দিয়ে কী হবে? মিম গলে গেল। আরিয়ানের বাহু জড়িয়ে বলল, আই লাভ ইউ। আরিয়ান সপ্তপর্ণে ছাড়িয়ে নিল হাত। ঠোঁটে হাসি বজায় রইল, তবে ছোট করে বলল, মিটু বেবি। আচ্ছা, বাড়িতে আমাদের সম্পর্কের কথা কবে জানাবে? এভাবে কতদিন লুকিয়ে দেখা করব? আরিয়ান অন্যদিকে ফেরে ঘাড় ডলে বিড়বিড় করল, যতদিন তোমার ওপর ইন্টারেস্ট থাকবে। মিম হাত ঝাঁকায়। কি হলো? আরিয়ান তাকালো। বলবোই তো, এই বছরের নির্বাচনটা যাক, এরপর। আচ্ছা, তুমি কোন ভার্সিটির ভিপি? আরিয়ান সসূচক শব্দ করে বলল, বাদ দাও না ওসব কথা, আমরা বরং আমাদের কথা বলি। তোমাকে এত সুন্দর লাগছে কেন আজ? অবশ্য তুমি তো এমনিতেই সুন্দর। মিম লজ্জা পায়। কি যে বলো না। আরিয়ান হাত ঘড়ি দেখল, 4টে বাজবে প্রায়। একটু পর রাসেলের আসার কথা। এই আপদ আগে বিদায় করা জরুরি। আরিয়ান দাঁড়িয়ে গেল, পকেট হাতাতে হাতাতে বলল, আমি বোধহয় ফোন ফেলে এসেছি মিম, আমায় এখনই যেতে হবে। এখনই যাবে? আজ কতগুলো দিন পর দেখা করলে, একটু থাকতে যদি। পাগল হয়েছ? ফোনে কত ইম্পর্টেন্ট ডকুমেন্টস আমার, কারো হাতে পড়লে ঝামেলা হবে। তুমি এসো, তোমাকে রিক্সা অবধি এগিয়ে দেই। মিমের একটু যেতে ইচ্ছে করলো না। এখানে যদি থাকতে পারতো আরিয়ানের সঙ্গে। ভাগ্য গুণে এমন সুন্দর নজর কাড়া একটা বয়ফ্রেন্ড পেয়েছে। ওর সব বন্ধুরা হিংসে করে এ নিয়ে। কিন্তু আরিয়ানের যুক্তির সামনে আর কি বলবে? উপায় না দেখে ঠোঁট উল্টে এগোলো। রিক্সা চলতেই পিছু ফিরে হাত নাড়িয়ে বিদায় জানালো মিম। আরিয়ান পাল্টা হাত নাড়ার আগ্রহ পেল না। সে শটান দাঁড়িয়ে থেকে একটু হাসল শুধু। মিমের তাতেই হবে। সে আড়াল হতে হাফ ছাড়ল আরিয়ান। আপনার কেমিস্ট্রি ক্লাস শেষ হলো গুরুদেব? আরিয়ান চমকে তাকালো। রাসেলকে দেখে বলল, তুই কখন এলি? রাসেল টেনে টেনে বলল, যখন আপনি হাত ধরে আপনার প্রিয়তমাকে রিস্কায় তুলে দিচ্ছিলেন তখন। আরিয়ান অনীহ কণ্ঠে বলল, ও আমার প্রিয়তমা হতে যাবে কেন? রাসেল ভুরু কুঁচকালো। প্রেম করছিস? তাহলে হবে না? আরিয়ান সোজাসাপটা বলল, না, প্রেম করলে প্রেমিকা হয়, প্রিয়তমা না। তাহলে ওরা কি? আরিয়ান কাঁধ উঁচু করে বলল, মাই টাইম পাস। এরকম টাইম পাস আমার অনেক আছে। রাসেল চোখ কপালে তুলে বলল, ওরে শালা, তুই কি? আরিয়ান তির্যক হাসল। রাসেলের কাঁধে হাত রেখে সদর্পে গেয়ে উঠল, আমি হলাম রোমিও, লেডি কিলার রোমিও, পাক্কা প্লেবয় রোমিও। হা হা হা। শব্দ করে হেসে উঠল রাসেল। আরিয়ানের রেখে যা ফোন এগিয়ে দিতেই সে শুধালো, মনির কিছু বলল? দেখা করতে আসছে। আরিয়ান মাথা নাড়ল শুধু। রাসেল জিজ্ঞেস করলো, আচ্ছা, নীলার কেসটা কি? মনির সঙ্গে না ওর বিয়ে প্রায় পাকাপাকি ছিল? আরিয়ান বলল, ভাগ্যিস বিয়ে হয়নি। ছেলের কপালে দুঃখ ছিল না হলে। কেন? মনির আড্ডা দিতে আমার কাছে এসেছিল একদিন সন্ধ্যায়। বন্ধুদের কথার জায়গায় শালার মুখে শুধু তার গার্লফ্রেন্ডের নাম। নীলা এই, নীলা সেই, মাত্রাতিরিক্ত গদগদ ভাব। বিরক্ত হয়ে যাচ্ছিলাম। পরে বলেই ফেললাম, এত ভালোবাসে অথচ দেখিস, তোর থেকে ভালো কাউকে পেলে তার গলায় ঝুলে পড়বে। মনিরের ওভার কনফিডেন্স, এরকম নাকি হবেই না। তারপর আর কি, বাজি ধরলাম 10,000 টাকা। 1 মাসের মধ্যে নীলাকে পটাতে পারলে আমি জিতব, ও হারবে। মনিরও এক কথায় রাজি। এর ফলাফল তো দেখলি। 1 মাসও লাগেনি, 2 সপ্তাহেই মেয়ে গোলে বরফ। সারাক্ষণ আরিয়ান আরিয়ান। আবার বাড়িতে বিয়ের কথা বলতে চাইছিল। রাসেল হো হো করে বলল, একেই বলে উইমেন। আরিয়ান বিরোধিতা জানিয়ে বলল, সব মেয়ে একটা আমি বলছি না। হাতের 5 আঙ্গুল সমান নয়। রাসেল ভুরু উঁচায়, সব বুঝিস? তাহলে
1-2 মাস প্রেম করে ছেড়ে দিস কেন? কষ্ট হয় না মেয়েগুলোর? হয়তো হয়, আমি কি করব? আমি তোদের ফিল করি না, আর যাদের ফিল করি না তাদের ঝুলিয়ে রাখা আমার পছন্দ নয়। রাসেল কণ্ঠ শৃঙ্গে তুলে বলল, কি বলছিস ভাই? এত সুন্দর সুন্দর মেয়ের সাথে প্রেম করে তাদের ফিল করিস না? আরিয়ান জবাব দেয়, না, সৌন্দর্য দেখে অনুভূতি জন্মায় না। রাসেল পরাস্ত কণ্ঠে বলল, ভাই বুঝেছি, তোর মতো রোমিও হওয়া আমার কাম্য নয়। তবে শুনলাম এবার ফার্স্ট ইয়ারের মেয়েগুলো বেশ সুন্দর, চাইলে দেখতে পারিস। আরিয়ান বক্র হাসল। বাঘ কখনো নিজের এলাকায় শিকার করে না। নিজের ভার্সিটিতে এসব প্রেম প্রেম আমি করছি না, তাতে যদি অস্ফুরিয় নেমে আসে তো। আরিয়ানের ফোন বাজলো তখন। মনিরের কল দেখে সূক্ষ্ম হাসল সে। রিসিভ করে বলল, বল, কোথায় তুই? বোটানিক্যালের পাশে আছি, জুয়ের সামনে, চলে আয়। মনির ছটফট কণ্ঠে বলল, আসছি আসছি। ভাই আমি এখনও বিশ্বাস করতে পারছি না নীলা এটা করতে পারলো। আমি তো ওকে ভালোবাসতাম, বিয়েও করতে চেয়েছিলাম। মনিরের শ্যামলা চেহারায় কালো মেঘ। হা হুতাশ করল সে। আরিয়ান সান্ত্বনা দিল, স্যার এসব বন্ধুরা কখনো খারাপ চায় না, আমিও চাইনি। তুই এত মন খারাপ করলে আমার কিন্তু গিল্টি ফিল হচ্ছে। তুই কেন গিল্টি ফিল করবি? তুই তো আমায় বাঁচালি। খারাপ লাগছে আমার, আমি এত বোকা কেন? ও এতদিন আমাকে বলেছে ওর ঘুম পাচ্ছে, ঘুমাবে। সে কিনা আমার ফোন কেটে তোর সাথে রাত জেগে কথা বলতো, আবার দেখাও করতে চাইতো। ইয়া আল্লাহ, এ আমি কাকে ভালোবাসতাম? অপাত্রে দান করেছি সব। মনির টেবিলে ঠেস দিয়ে মাথায় হাত দিল। রাসেল মিটিমিটি হাসছে। ওর চোখে পড়তেই কপাল কুঁচকে বলল, তুই দাঁত কেলাচ্ছিস কেন? রাসেল থতমত খেয়ে বলল, কই দাঁত কেলালাম? এমনি হাসছি আমি। মনির চটে গেল। আমার কষ্ট দেখে মজা নিচ্ছিস? এই আরিয়ান, এই ব্যাটার কোনো ইন্টুমিন্টু নেই। এটার গার্লফ্রেন্ডকেও ভাগিয়ে আন, তারপর দেখব কি করে হাসে শালায়। আরিয়ান হেসে ফেলল। রাসেলকে ভুরু নাচালো। কিরে, আছে কেউ? রাসেল হা করে বলল, মানে কি? তুইও ওর সাথে তাল মেলাচ্ছিস? আরিয়ান শব্দহীন কাঁধ উঁচালো। রাসেল দুঃখী কণ্ঠে বলল, ঠিক আছে, মেলা ব্যাপার না, ভাবি তো আমারও হবে, আমিও মজা দেখাবো তখন। আরিয়ান সুদৃঢ় কণ্ঠে বলল, এই চান্স আরিয়ান নেবে না। যদি কখনো কাউকে ভালোবাসি, সে এমন কেউ হবে যার আদ্য প্রান্ত জুড়ে থাকবে আরিয়ান জোবায়ের। মনির মন খারাপ করে বলল, ভাই তোরা মজায় আসিস তাই না? আমার 1 বছরের সম্পর্কটা ভেঙে গেল আর তোরা আসিস বিয়ে শাদী নিয়ে। আরিয়ানের মুখের ওপর জবাব দিল, ভুলভাল মানুষের সঙ্গে 1 বছর কেন, 100 বছর সম্পর্ক করলেও এরকমই হবে। একজন সঠিক মানুষকে ভালোবাসতিস, আজকে তাহলে এই দিন দেখতে হতো না। মনির ঠোঁট উল্টালো। এখন কি করব ভাই? নীলা তো ফোন দিয়েই যাচ্ছে, ব্লক হার। আরিয়ানের সংক্ষিপ্ত জবাব। মনির বিভ্রান্ত হয়ে বলল, ব্লক করে দেব? কষ্ট পাবে না? আরিয়ান রেগে ঘুষি মারল ওর বাহুতে। শালা শর্ত যত সব, জীবন আবেগ দিয়ে চলে না। একটা কথা সবসময় মাথায় রাখবি, টিট ফর ট্যাট। ও যা করেছে ওকে ফেরত দিবি না। ও তোকে ঠকালো আর তুই পড়ে আসিস ওর কষ্ট নিয়ে। রাসেল ঠোঁট দুটো টেনে দুহাত উঠালো উপরে, প্রার্থনা করলো, ইয়া মাবুদ, আমাদের এই সব জান্তা সমরেশের জন্য একটি পাত্রী চাই, যিনি এসে তার জীবন ভাজা ভাজা করে দেবে। তারপর আমাদের রোমিও হাত পা ছুঁড়ে তার বাড়ির সামনে গিয়ে কাঁদবে। সেদিন আমরাও তাকে সান্ত্বনা দেব। আবেগ দিয়ে জীবন চলে না। আমার দোয়া কবুল করুন আল্লাহ, আমিন। রাসেলের সাথে সাথে মনিরও আমিন বলে দুহাতে মুখ ঘষল। আরিয়ান চেতে গেল, নাক ফুলিয়ে বলল, তোদের সাথে কথা বলাই ভুল, আসিস আবার, অকৃতজ্ঞের দল। উঠতে গেলেই মনির ধরপড় করে আটকে বলল, না ভাই যাস না, তুই আমাদের ভরসা, তোর পাওনা টাকা দিয়ে দিচ্ছি, দাঁড়া। 10টা করকরে নোট হাতে তুলল আরিয়ান। উষ্ট পুটে বিজয় হাসি। মনির বলল, রোমিও সাহেব, দয়া করিয়া আমার আর কোনো গার্লফ্রেন্ডকে পটানোর বাজি নিয়েন না, মাফ চাই, দোয়াও চাই, বারবার হৃদয় ভাঙা কষ্ট আমি সইতে পারবো না। রাসেল বলল, এখন এই টাকা নিয়ে কোন মেয়ের কাছে যাবেন ভাই? আরিয়ান ঠান্ডা চোখে তাকালো। আরিয়ান জোবাইয়ের মেয়েদের পিছনে কখনো টাকা ভাঙে না। এরপর রোগাসোগা সার্ভিং বয়কে হাত উঁচিয়ে ডাকলো সে, এদিকে আয়। ছেলেটার কাছে সালাম ঠেকল। শশব্যস্ত জিজ্ঞেস করলো, কি লাগবে ভাই?
আরিয়ান 5,000 টাকা ওর হাতে ধরিয়ে দিয়ে রাসেল মনিরকে দেখে বলল, এরা যা খেতে চায় খাওয়াবি, আমার বাজি জেতার ট্রিট, বিলের যা বেশি হবে সেটা ওদের। এরপর 500 টাকা দিয়ে বলল, আর এটা তোর। ঠোঁট ফাঁকা হয়ে গেল ওদের দুজনের। কাঁচের বাইরে থেকে আরিয়ানের প্রস্থান দেখলো ওইভাবেই। একে অপরকে দেখে সমস্বরে বলল, ভাই ও কি জিনিস। গাড়ি থেকে ভার্সিটির একটু আগে নামলো সোয়া। জুনের এই বৃষ্টির সময়টা পানি জমে গেটে, সেজন্যই তো কাল পিছলে পড়তে নিল। আজকে আর ঝুঁকি নেওয়া যাবে না। গতকাল ক্ষোভে এত ঝাল খেয়েও আরিয়ানের ওপর থেকে রাগ বড়েনি ওর। এত বড় ভার্সিটির ভিপিকে শাস্তা করার কোনো ফন্দি মাথায় আসেনি। একটাই উপায়, ইমরানকে জানানো, কিন্তু তাহলে ব্যাপারটা অনেক দূর গড়াবে। সে এসব জানলে আরিয়ানকে প্রাণী না মেরে দেয়। ভাইয়ের আহ্লাদি হলেও ওর রাগকে ভীষণ ভয় সোয়ার। ওর ওপর চেঁচায় না ইমরান, রুবির ওপরেও না, কিন্তু তাও রুবি ইমরানকে জমের মতো ভয় পায়। কেন কে জানে। সে তো প্রায় দলের ছেলেগুলোর উপরে ইমরানকে চেঁচাতে দেখে। ব্যবসার লোকেদের উপরেও চেঁচায় ইমরান। রাগ কমাতে ভাঙচুর করে। সে যদি শোনে তার বোনকে কেউ থাপ্পড় মেরেছে তবে তো রণক্ষেত্র হবে। সোয়া সব ভেবে পিছিয়ে এলো। ঝামেলা যখন নিজেরাই লড়বে, তাছাড়া বাচ্চাদের মতো অভিভাবক জড়ানোর কি আছে। সেও খন্দকার বাড়ির মেয়ে, দুর্বল নয়। আচ্ছা কি করবে, সে উল্টাপাল্টা থাপ্পড় মারবে আরিয়ানকে। কিন্তু এটা তো কালি মারা উচিত ছিল। আজই মারলে কেমন দেখাবে, কোন অজুহাতে বা মারবে। ভাবুক সোয়া ভার্সিটির গেট পেরিয়ে ভিতরে যাচ্ছিল প্রচণ্ড গতিতে, তখন একটা প্রাইভেট কার পাশ কাটল ওর। আকস্মিকতায় হকচকালো সোয়া। তস্ত্র পাশে সরতে গেলেই হোঁচট খেলো ইটের টুকরোতে। আরিয়ান কয়েকটা ছেলের সঙ্গে কথা বলতে বলতে আসছিল, তখন ব্যাস সোয়া যা চায় না তাই হলো। হুমড়ি খেয়ে পড়ল ওর ওপর। চমকে গেল সবাই। আরিয়ান ধরফর করে কোমর চেপে ধরল সোয়ার। তার দেহের সবটুকু ভর এসে বর্তালো ওর পেশিবহুল হাতে। সোয়া ঘাবড়ে গিয়েছে, আতঙ্কিত মুখ, অথচ ওকে দেখে মুখমণ্ডল পাথরের মতো শক্ত বানালো আরিয়ান। সে ভালো করে তাকাতেও পারল না। অমনি আরিয়ান হাত ছেড়ে দিল। পিচের ওপর ধপাস করে পড়ল সোয়া। তৎক্ষণাৎ সবগুলো ছেলে হুহা করে হেসে ওঠে। সোয়া ভোরকে তাকায়। আরিয়ান কিছু যায় এলো না। ভ্রুক্ষেপহীন ভঙ্গিতে ওকে ডিঙ্গিয়ে চলে গেল সোজা। বাকিরা পাশ কাটিয়ে হাসতে হাসতে পেছনে যায়। সোয়া তবদা খেয়ে চেয়ে রইল। পরপর ব্যথা ভুলে ক্রোধে ফেটে পড়ল। আবার একটা অপমান, আবার সেই ভিপি। সোয়া কটমট করে বলল, আই উইল কিল ইউ। সোয়ার রাজ্যের যুক্তিতর্ক ছুটে গেল। পালালো লেজ তুলে। গতকাল একগাদা লোকের সামনে তাকে চর মারা, আজ আবার এতগুলো ছেলের সামনে তাকে ফেলে দেয়া। ইমরানকে জানাবে না ভাবলেও এবার কঠিন সিদ্ধান্ত নিল সে। রাগে ক্ষোভে ওভাবেই ডায়াল করলো ভাইয়ের নাম্বার। মিনিটে ভেসে এলো ইমরানের মোলায়েম কণ্ঠ, বলো আরোহী। ব্যাস এই আদুরে ডাক সোয়ার সব রাগ অভিমান গলিয়ে দেয়। আহ্লাদে ঝরঝর করে কেঁদে ফেলল সে। নাক টানতে টানতে উঠে দাঁড়ালো। কোমরের হাড় ব্যথায় টনটনিয়ে ওঠে। জ্বলে উঠল পিঠের কোথাও। ইমরান বোনের কান্নায় অস্থির হয়ে বলল, কি হয়েছে আরোহী, কাঁদছ কেন তুমি? আমি আর এখানে পড়বো না ভাইয়া, আমাকে অন্য কোথাও ভর্তি করার ব্যবস্থা করো। কেন, ভার্সিটি ভালো লাগেনি? কাল তো গিয়েই ফোন করলে, বললে পছন্দ হয়েছে। আজ হঠাৎ? সমস্যা ভার্সিটি নিয়ে নয় ভাইয়া, সমস্যাটা অন্য কোথাও, কাঁদতে কাঁদতে বলল সোয়া। ইমরান চিন্তিত কণ্ঠে বলল, কি সমস্যা আমাকে বলো। সোয়া দম নিল। বাম কান থেকে ফোন ডান কানে এনে বলল, একটা ছেলে আমাকে বিরক্ত করছে ভাইয়া, জ্বালাচ্ছে। এইটুকুতে ইমরানের অভিব্যক্তি পাল্টে যায়। মোটা স্বরে শোধায়, কোন ছেলে, নাম বলো। সোয়ার লালিত নাক ফেঁপে ওঠে। চোখ মুছে বলল, আরিয়ান, ভিপি এখানকার। ইমরান জবাব দেয়, ঠিক আছে আমি দেখছি, তুমি ক্লাসে যাও। সোয়া লাইন কেটে আরিয়ানের প্রস্থান পথে চাইল। আরিয়ান নেই কোথাও, কিন্তু ক্রূর হাসল সে। এবার বুঝবি সোয়া কি জিনিস। নতুন গল্প, প্লিজ একটু সাপোর্ট করবেন। প্রথম পর্বটা কেমন হলো কমেন্টে জানাবেন। আর আগের গল্পগুলো আমি নিয়মিত দেওয়ার চেষ্টা করব। ভুল বুঝবেন না আমাকে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।